দ্য রুথলেস ডিজায়ার, লেখিকা শ্রাবণী ইয়াসমিন, পর্ব 12। কেবিনের দরজা ঠেলে ভেতরে ডাক্তার প্রবেশ করলেন। তার ঠিক পেছনেই ছায়ার মধ্যে এসে দাঁড়ালো এডেন জায়দাদের সশস্ত্র গার্ডরা। প্রত্যেকের হাতে উদ্যত পিস্তল আর পাথরের মতো শক্ত মুখচ্ছবি। ডাক্তারের ফ্যাকাশে হয়ে যাওয়া চেহারায় স্পষ্ট ফুটে উঠেছে ভয়ের আতঙ্কের ছাপ। নাহিয়ান ডাক্তার এবং এই বিশাল গার্ড বাহিনীকে দেখে বিরক্তিতে ভ্রু কুঁচকে ফেলল। সে বুঝতে পারল এরা সবাই এইডেন জায়দাদের নির্দেশে চলা পালিত অনুচর। নাহিয়ান নিজেও একজন পেশাদার ডাক্তার। সে চাইলেই নোভার শারীরিক অবস্থা পরীক্ষা করতে পারত, কিন্তু এই মুহূর্তে সে বড় অসহায়। নোভার এমন নাজুক আর ক্ষতবিক্ষত অবস্থা দেখে তার ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। তারপরও মাদরের মানুষটার গায়ে হাত দেওয়ার মতো মানসিক শক্তি সেই মুহূর্তে সঞ্চয় করতে পারেনি। নাহিয়ান প্রতিটি গার্ডকে বেশ খুঁটিয়ে খুঁটিয়ে লক্ষ্য করছিল। হঠাৎ তার দৃষ্টি দরজার বাইরে যেতেই সে চমকে উঠল। দরজার ওপাশ থেকে একজোড়া তীক্ষ্ণ চোখ ঠিক তার দিকেই নিবদ্ধ হয়ে আছে। নাহিয়ান প্রথমবারের মতো বেশ অবাক হয়ে গেল। মানুষের চোখের মনির রং এমন ভিন্নধর্মী হতে পারে তা সে আগে কখনো দেখেনি। বাইরে দাঁড়িয়ে থাকা এইডেন আর ভেতরে প্রবেশ করলো না। সে নিজেকে দরজার আড়ালে সরিয়ে নিয়ে করিডোরের ধারে দাঁড়িয়ে রইল। সে নিজেও জানে না কেন একজন সাধারণ মেয়ের জন্য সে পুরোটা রাত হাসপাতালের করিডোরে কাটিয়ে দিচ্ছে। কোনো যুক্তি বা কারণ তার জানা নেই, শুধু এইটুকু জানে এই জায়গা ছেড়ে কোথাও যেতে তার মন চাইছে না। ভেতরে ডাক্তার নোভাকে বারবার পরীক্ষা করলেন। নিবিড় পর্যবেক্ষণের পর তার কপালে চিন্তার ভাঁজ পড়ল। নাহিয়ান নিজে ডাক্তার হওয়ার অন্য একজন চিকিৎসকের চোখের ভাষা পড়তে তার বিন্দুমাত্র দেরি হলো না। সে ধীর অথচ গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, পেশেন্টের কন্ডিশন কেমন? ডাক্তার নাহিয়ানের দিকে তাকালেন, দীর্ঘশ্বাস ফেলে সোজা হয়ে দাঁড়িয়ে বললেন, পেশেন্টের কন্ডিশন আসলে খুবই নাজুক। তার উপর দিয়ে শারীরিক ও মানসিকভাবে প্রচণ্ড ধকল গিয়েছে। সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো তার প্রচুর ব্লিডিং হয়েছে, যা হয়তো আগে কেউ লক্ষ্য করেনি। সব মিলিয়ে মেয়েটি চরমভাবে ট্রমাটাইজড হয়ে আছে এবং বর্তমানে সে সম্পূর্ণ জ্ঞানহীন। ডাক্তারের বলা প্রতিটি শব্দ যেন নাহিয়ানের হৃদয়ে হাতুড়ির মতো আঘাত করছিল। সে কোনো মতে নিজের আবেগ সংবরণ করে শুকনো একটা ঢোক গিলে জিজ্ঞেস করল, ফুল রিকভার হতে কত সময় লাগবে? ডাক্তার কিছুক্ষণ নীরব থেকে নিচু স্বরে বললেন, এটা সম্পূর্ণ নির্ভর করছে পেশেন্টের নিজের ওপর। তার মনোবল যদি শক্ত থাকে তবে হয়তো দ্রুত সুস্থ হবেন। তবে আমরা নির্দিষ্ট করে বলতে পারছি না যে তার জ্ঞান ঠিক কবে ফিরবে। নাহিয়ান করুণ চোখে নোভার দিকে তাকালো। বুক ফেটে মায়া হচ্ছে তার। তার আগে অন্য কোনো পুরুষ নোভাকে এইভাবে পৈশাসিক লালসার শিকার বানিয়ে ক্ষতবিক্ষত করে দিয়েছে। এই চিন্তাটাই তার দম বন্ধ করে দিচ্ছে। মনে হচ্ছে কেউ যেন তার গলা আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে। কিন্তু যাই ঘটুক না কেন সে নোভাকে ঘৃণা করতে পারবে না, কোনোদিন না। নিজের ভালোবাসার মানুষটি অন্যের স্পর্শে মলিন হয়ে গেছে বলেই কি ভালোবাসা মন থেকে মুছে ফেলা সম্ভব? নাহিয়ানের ক্ষেত্রে তা অসম্ভব। তার ভালোবাসা কোনো শর্তের জালে আটকা নয়। ডাক্তার কেবিন থেকে বের হতেই এইডেনের মুখোমুখি হয়ে তার পা দুটো যেন আপনা আপনি থেমে গেল। করিডোরে দেওয়ালের সাথে হেলান দিয়ে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে এইডেন জায়দাদ। এইডেন ধীরলয়ে চোখ তুলে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো ডাক্তারের দিকে। ডাক্তার এইডেনকে খুব ভালো করেই চেনে। এই দুর্ধর্ষ মানুষটাকে চেনে না এমন লোক পুরো যুক্তরাজ্যে খুব কমই আছে। এইডেন কিছু জিজ্ঞেস করার সুযোগ দেওয়ার আগেই ডাক্তার কম্পিত কণ্ঠে বলতে শুরু করলেন, আপনার পেশেন্টের উপর মানসিক এবং শারীরিকভাবে অতিরিক্ত চাপ পড়ে যাওয়ায় তিনি প্রচণ্ড ট্রমাটাইজড হয়ে আছেন। বর্তমানে তিনি সম্পূর্ণ জ্ঞানহীন। উনি ঠিক কখন বা কবে স্বাভাবিক অবস্থায় ফিরবেন তা এই মুহূর্তে নিশ্চিতভাবে বলা আমাদের পক্ষে সম্ভব নয়। ডাক্তারের প্রতিটি শব্দ এইডেনের মস্তিষ্কে গিয়ে আঘাত করতেই সে কয়েক মুহূর্ত নিস্তব্ধ হয়ে রইল। কিন্তু পরক্ষণেই তার ভেতরের হিংস্র সত্তাটা জেগে উঠল। সে অতর্কিতে ডাক্তারের কলার চেপে ধরে উন্মাদের মতো চিৎকার করে উঠল, জানানো সম্ভব না মানে কি? হ্যাঁ, ওর জ্ঞান ফিরবে কি ফিরবে না সেই কথা বলার সাহস তোকে কে দিল? ডাক্তার, ভালো করে শুনে রাখ, আমার নোভার জান এখন তোর হাতে, আর তোর জান কিন্তু আমার হাতের মুঠোয়। কি করে ওকে সুস্থ করবি সেটা তোর ব্যাপার, কিন্তু আমি এই মুহূর্তেই ওর চোখে পলক দেখতে চাই। ডাক্তার ভয়ে কুঁকড়ে গিয়ে আমতা আমতা করে বললেন, দেখুন মিস্টার জায়েদাত, এটা তো আমাদের হাতে নেই। চাইলেই আমরা সব পারি না। মেয়েটার উপর এমন পাশবিক নির্যাতন করার আগে আপনার একবার ভাবা উচিত ছিল। কথার রেশ শেষ হওয়ার আগেই এডেন রক্তচক্ষু নিয়ে ডাক্তারের নাক বরাবর সজোরে এক ঘুষি চালিয়ে দিল।
প্রচণ্ড আঘাতে ডাক্তার ছিটকে পড়ার আগে পেছন থেকে কেনিত এসে এডেনকে জাপটে ধরে সরিয়ে নিল। ডাক্তার যেন জমের দুয়ার থেকে ফিরে এলেন কোনো মতে। টাল সামলে তিনি ঊর্ধ্বশ্বাসে সেখান থেকে পালিয়ে বাঁচলেন। ডাক্তার চলে যেতেই কেনিত অবাক হয়ে এইডেনের দিকে তাকালো। সে বেশ বিরক্ত হয়ে বলল, বস, সামান্য একটা মেয়ের জন্য আপনি নিজের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন কেন? ওর মতো হাজারো মেয়ে আপনি এক তুড়িতেই পেয়ে যাবেন, অথচ আজ আপনি কিনা নিজের হাত নোংরা করছেন এমন সাধারণ একটা মেয়ের জন্য। কেনিতের কথা শুনে এইডেনের রাগ যেন বহুগুণ বেড়ে গেল। সে ক্ষিপ্র গতিতে কেনিতের কলার চেপে ধরে দাঁতে দাঁত চেপে হিসহিস করে বলল, জাস্ট শাট আপ ইয়োর ফাকিং মাউথ। কেনিত স্তম্ভিত হয়ে এইডেনের দিকে চেয়ে রইল। সে এইডেনের অত্যন্ত বিশ্বস্ত সহচর। এইডেন তার উপর সচরাচর এভাবে ক্ষোভ উগড়ে দেয় না, কিন্তু আজ যেন সব কিছু ওলটপালট হয়ে যাচ্ছে। এডেন সজোরে ধাক্কা দিয়ে কেনিতকে সরিয়ে দিল। তারপর আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে হনহন করে করিডোর দিয়ে বেরিয়ে গেল। গাড়ির ড্রাইভিং সিটে বসে এইডেন যেন এক উন্মাদ। অ্যাক্সিলেটরে সজোরে চাপ দিয়ে সে গাড়ির গতি বাড়িয়ে দিল সর্বোচ্চ সীমায়। লন্ডনের রাস্তা দিয়ে ঝড়ের বেগে গাড়িটা ছুটে চলছে। এক হাত দিয়ে অবিন্যস্ত চুলগুলো পেছনে ঠেলে দিয়ে সে আরও গতি বাড়িয়ে দিল। তার বুকের ভেতর নিঃশ্বাসের গতি বড্ড বেগতিক। প্রতিটি শ্বাস যেন আগুনের হলকা হয়ে বের হচ্ছে। সে কিছুতেই মেনে নিতে পারছে না যে সামান্য একটা মেয়ে তাকে এভাবে কাবু করে ফেলেছে। বছরের পর বছর অ্যাডেন শুধু শিখেছে কি করে মেয়েদের নিজের পায়ের নিচে পেশে ফেলতে হয়, কি করে তাদের কাবু করতে হয়। সেখানে মাত্র দুদিনের পরিচয়হীন একটা মেয়ে তার সাজানো সাম্রাজ্য আর কঠিন মনটাকে এভাবে তছনছ করে দিতে পারে না। সে প্রচণ্ড আক্রোশে তার ক্যাসিনো ক্লাবের সামনে এসে সজোরে ব্রেক কষল। টায়ারের ঘর্ষণে রাস্তায় কালো দাগ পড়ে গেল। ভেতরে প্রবেশ করে সে উন্মাদের মতো তার ড্রাগস আর নেশাজাতীয় দ্রব্যগুলো টেবিলের ওপর সাজিয়ে রাখলো। টেবিলের ওপর রাখা সাদা পাউডারগুলোর দিকে তাকিয়ে তার হাত দুটো কাঁপছে। পকেট থেকে একটা পুরনো এটিএম কার্ড বের করে তার ধারালো দিকটা দিয়ে পাউডারগুলোকে ঘষে ঘষে কয়েকটা সমান লাইনে ভাগ করলো সে। এরপর পকেট থেকে একটা কাগজের টুকরো বের করে সরু পাইপের মতো ভাঁজ করে নিল। টেবিলের ওপর ঝুঁকে পড়ে এক নিঃশ্বাসে সেই পাউডারগুলো নাকের ভেতর টেনে নিল। মুহূর্তের মধ্যে মনে হলো তার মস্তিষ্কে কেউ যেন 1000 ভোল্টের বৈদ্যুতিক তরঙ্গ ছেড়ে দিয়েছে। এক ঝটকায় শরীরটা শিউরে উঠল, যেন সে কোনো স্বর্গীয় সুখের নাগাল পেয়েছে। কিন্তু হায়, সেই সুখের স্থায়িত্ব ছিল মুহূর্তের। আবারও সেই মোহময়ী সুখ। নোভার যন্ত্রণা মাখা চেহারাটা তার মস্তিষ্কে বিষাক্ত সাপের মতো ঘুরপাক খেতে লাগলো। সে পাগলের মতো এদিক ওদিক পায়চারি করতে শুরু করলো। এবার সে ইঞ্জেকশন বের করে ড্রাগটাকে তরল বানিয়ে সিরিঞ্জের মাধ্যমে নিজের শরীরে পুশ করতে লাগলো। পরপর 3 ডোজ নেওয়ার পর সে কিছুটা নেশাগ্রস্ত হলো। তার চোখের সাদা অংশগুলো টকটকে লাল হয়ে উঠল, দৃষ্টি ঝাপসা হয়ে এলো। এইডেন টলতে টলতে ক্লাবের ভেতরে অল্প পোশাক পরা মেয়েদের সামনে গিয়ে দাঁড়ালো। তার মতো মানুষকে সামনে পেয়ে মেয়েগুলো যেন মেঘনা চাইতেই জল পাওয়ার আনন্দে মাতোয়ারা। এডেন সামনে দাঁড়ানো একটা মেয়ের উন্মুক্ত কোমরে হাত দিয়ে হ্যাঁচকা টানে নিজের কাছে নিয়ে এলো। সে চাইলো অন্য কারো শরীরের গন্ধে নোভার স্মৃতি মুছে ফেলতে, চাইলো আরও ঘনিষ্ঠ হতে। কিন্তু নেশার এই চরম ঘোরেও যখন সে চোখ বুজছে, নোভার সেই আর্তনাদ আর নিষ্পাপ মুখটা ভেসে উঠছে। ঘৃণার এক অদ্ভুত বিতৃষ্ণায় সে মেয়েটাকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিল। এক মুহূর্তে নিজেকে সরিয়ে নিল সেখান থেকে। তার নিজের কাছে নিজেকে এক বদ্ধ উন্মাদ মনে হচ্ছে। জীবনে প্রথমবার এডেন জায়দাদ কোনো কিছু থেকে প্রাণপণে পালাতে চাচ্ছে, অথচ সেই ছায়াটা যেন কিছুতেই তার পিছু ছাড়ছে না। রাগে, ক্ষোভে আর অসহায়ত্বে সে পাশের দেওয়ালে সজোরে ঘুষি মারতে শুরু করলো। প্রতিটি ঘুষির সাথে সাথে তার হাতের চামড়া ফেটে রক্ত বেরোতে আসছে। দেয়াল ভিজে যাচ্ছে লাল রক্তে, তবুও সে থামছে না। তার শরীরের ব্যথার চেয়েও মনের ভেতরের এই অকাল ঝড় যেন অনেক বেশি যন্ত্রণাদায়ক। কিছুক্ষণ পর সে হঠাৎ শান্ত হয়ে এলো। ক্লান্তিতে তার শরীর নুয়ে পড়ছে। কিছুক্ষণ স্তব্ধ হয়ে থাকার পর কি যেন একটা ভেবে সে টলমলে পায়ে উঠে দাঁড়ালো। রক্তাক্ত হাত নিয়ে সে কোনো দিকে না তাকিয়ে ক্লাব থেকে বেরিয়ে গেল। ঘরটির ঠিক মাঝখানে মানুষের হাড়ের গুঁড়ো দিয়ে আঁকা হয়েছে একটি বিশাল এবং বিভীষিকাময় পেন্টাগাম। সেই বৃত্তের কেন্দ্রে একটি নিচু পাথরের বেদি, যার উপর রাখা হয়েছে একটি কাটা কালো ছাগলের মাথা। কাটা গলার অংশ দিয়ে এখনো চটচটে গাঢ় রক্ত গড়িয়ে পড়ছে পাথরের গায়ে। বেদির চারপাশে 7টি কালো মোমবাতি জ্বলছে। তবে অদ্ভুত বিষয় হলো তাদের শিখার রং স্বাভাবিক আগুনের মতো নয়,
বরং গাঢ় নীল। দেয়ালের এক কোণায় দাঁড়িয়ে আছে বিশাল এক ভিক্টোরিয়ান আয়না। আয়নার কাচের উপর মানুষের রক্ত দিয়ে লাতিন ভাষায় লেখা, ভেনি অ্যাডমি, আমার কাছে এসো। ছাদ থেকে ঝুলছে অসংখ্য মরচে ধরা হুক, যেগুলোতে গেঁথে রাখা হয়েছে মানুষের কাটা চুল আর নখ ভর্তি ছোট ছোট নোংরা পুঁটলি। লিলি স্তম্ভিত হয়ে চারিদিকে তাকালো। এই অতিকায় বাড়িতে সে ছোট থেকে বড় হয়েছে, অথচ এই ঘরটির অস্তিত্ব সম্পর্কে সে বিন্দু বিসর্গ জানত না। ঘরের ভেতরের গুমোট আবহাওয়া তখনও তপ্ত। লিলির মনে হচ্ছে ঠিক মুহূর্তকাল আগেই কেউ এখানে ছিল, যে তাকে দেখে ছায়ের মতো মিলিয়ে গিয়েছে। লিলি ভয়ে একটা শুকনো ঢোক গিলল। তার হাতের মুঠোয় থাকা ছোট চাবিটার দিকে সে আরও একবার তাকালো। এই চাবিটা সে ন্যান্সি রাইলির ঘর থেকে পেয়েছিল যেদিন ন্যান্সি মারা যায়। চাবিটা সাধারণ কোনো চাবির মতো নয়, আকারে বেশ বড় এবং এর কারুকার্য ভীষণ অদ্ভুত। তাদের প্রাসাদ সমবাড়ির সিঁড়ির নিচে দেওয়ালের পিছনে যে এমন এক গুপ্ত কক্ষ থাকতে পারে তা ছিল কল্পনার অতীত। আজ সিঁড়ির নিচের পেইন্টিংগুলো দেখতে গিয়ে একটি ছবি সরাতেই সে চাবি ঢোকানোর গোপন ছিদ্রটি খুঁজে পায়। তখনই ন্যান্সির চাবিটির কথা মনে পড়ে এবং সে এই নিষিদ্ধ কক্ষে প্রবেশ করে। রুমের একপাশে পড়ে আছে বিশাল এক প্রাচীন ঘড়ি। ঘড়ির কাঁটা চলছে না, অথচ ভেতর থেকে এক নাগাড়ে টিকটিক শব্দ হয়ে চলেছে। এই অসহ্য পরিবেশে লিলি আর এক মুহূর্ত দাঁড়ানোর সাহস পেল না। সে দ্রুত কক্ষ থেকে বেরিয়ে আসতে চাইল, কিন্তু ঠিক তখনই পেছন থেকে এক হাড় হিম করা কণ্ঠস্বর তাকে ডাকল, লিলি। লিলির পা যেন মেঝেতে গেঁথে গেল। সে ভয়ে ভয়ে পেছন ফিরে তাকালো। সামনে দাঁড়িয়ে আছে জীর্ণশীর্ণ দেহের রোগা এক বৃদ্ধা মহিলা, যার পরনে কুচকুচে কালো পোশাক। লিলি কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করল, কে 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 আপনি? এখানে কি করছেন? মহিলাটি মুখে এক বিদঘুটে আর বিভৎস হাসি ফুটিয়ে তুলল। এরপর ভাঙা গলায় বলল, এটা তো আমারই বাড়ি, আমি এখানে থাকবো না তো কে থাকবে? লিলির কপাল বেয়ে ভয়ের ঠান্ডা ঘাম নামতে শুরু করেছে। সে আরও কিছু বলতে চাইল, কিন্তু গলার কাছে স্বর আটকে গেল। তবুও বুক কাঁপিয়ে সে পুনরায় জিজ্ঞেস করল, মানে কে আপনি? মহিলাটি ধীর পায়ে লিলির দিকে এগিয়ে আসতে লাগলো। লিলির মনে হলো তার পুরো শরীর অবশ হয়ে গিয়েছে। সে চাইলেও হাত পা নাড়াতে পারছে না, এমনকি চিৎকার করার ক্ষমতাও যেন কেউ কেড়ে নিয়েছে। মহিলাটি একদম লিলির সামনে এসে দাঁড়ালো এবং তার মুখের উপর ঝুঁকে পড়ে ফিসফিস করে বলল, আমি কে সেটা তো না জানলেও চলবে, শুধু জেনে রাখ আমি মর্ম। আই এম দ্য মাদার অফ ঘোলস। লিলি আর সহ্য করতে পারল না। চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে এলো। এক তীব্র বিভীষিকা নিয়ে সে জ্ঞানশূন্য হয়ে মেঝের উপর ঢলে পড়ল। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে রাত এখন 3:11। হাসপাতালের করিডোরগুলো এখন প্রায় জনশূন্য। 218 নম্বর কেবিনের ভেতর নোভা আর নাহিয়ান ছাড়া আর কেউ নেই। নাহিয়ান ক্লান্তি উপেক্ষা করে এখনও নোভার মাথার কাছে বসে আছে। সারাদিনের হাড় ভাঙা খাটুনি আর দীর্ঘ সফরের ধকল শেষে তার চোখ দুটো ঘুমে বুজে আসছে। বিশ্রাম নেওয়ার মতো ফুরসত সে পায়নি। কেবিনের নিস্তব্ধতা চিরে কেবল মনিটর মেশিনের একঘেয়ে বিপ বিপ শব্দ শোনা যাচ্ছে। নাহিয়ান তার চেয়ারটা টেনে নোভার আরও কাছে গিয়ে বসল। মেয়েটি এখনও মরণাপন্ন অবস্থায় চোখ বুজে পড়ে আছে। নাহিয়ান আবারও নোভার ঘাড়ের সেই নিষ্ঠুর কামড় আর গলার লালচে ক্ষতগুলোর দিকে তাকালো। তার বুকের ভেতর থেকে এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। অনেকটা সাহস সঞ্চয় করে সে এবার নোভার হাতটা নিজের হাতের মুঠোয় নিল। নোভার গায়ের রং দুধে হালতা, আর সেই তুলনায় নিজের শ্যাম বর্ণের হাতটাকে নাহিয়ানের কাছে মনে হলো চা পাতার রঙের মতো। সে আলতো করে নোভার আঙুলগুলো ধরে নিজের মনে বিড়বিড় করে বলল, ভালোবাসি পড়ি, আমি খুব বেশি ভালোবাসি তোমাকে। তোমার গায়ে নোংরা ছোঁয়া লেগেছে বলে তুমি নিজে তো আর নোংরা হয়ে যাওনি, তাই না? আমার কাছে তুমি সব সময় সদ্য ফোটা পবিত্র এক ফুলের মতোই থাকবে। সে চেয়ারে হেলান দিয়ে নোভার মুখশ্রীর দিকে চেয়ে রইল। কি অদ্ভুত মায়াবী সেই চেহারা! এমন পবিত্র একটা মেয়ের ওপর কেউ এমন নির্মম পাশবিকতা কিভাবে চালাতে পারে? নাহিয়ান তো নোভার দিকে তাকালে নিজের অস্তিত্বই হারিয়ে ফেলে। তাকে আঘাত করার কথা ভাবলেও নাহিয়ান নিজেকে ক্ষমা করতে পারবে না। ঠিক সেই মুহূর্তে কেবিনের দরজা সজোরে খুলে ভেতরে প্রবেশ করলো এইডেন। ড্রাগসের নেশায় তার চোখ দুটো টকটকে লাল হয়ে আছে। একটু পর পর টেনে টেনে শ্বাস নিচ্ছে সে। নাহিয়ানকে নোভার হাত ধরে বসে থাকতে দেখে এইডেনের নেশাগ্রস্ত মস্তিষ্কে যেন আগুনের হলকা বয়ে গেল। নাহিয়ান এইডেনকে দেখেও ভয় পেল না, বরং নোভার হাত আরও শক্ত করে ধরে ভ্রু কুঁচকে এইডেনের দিকে তাকালো।
এডেন এক প্রকার দৌড়ে এসে নাহিয়ানের চেয়ারে প্রচণ্ড জোরে এক ধাক্কা দিল। হ্যাঁচকা টানে নাহিয়ানের হাত থেকে নোভার হাতটা ছাড়িয়ে নিয়ে সে উন্মাদের মতো চিৎকার করে উঠল, ডোন্ট টাচ মাই গার্ল, ইউ মাদার ফাকার, শি ইজ মাইন, শি ইজ অনলি ফাকিং মাইন। বলেই সে কোনো কথা না ভেবে নোভার হাত থেকে স্যালাইনের ক্যানুলাটা ছিঁড়ে ফেলল। এইডেন তাকে পাঁজো কোলে তুলে নিল। নাহিয়ান বাধা দেওয়ার জন্য দ্রুত এগোতেই এইডেন পকেট থেকে বন্দুক বের করে সরাসরি নাহিয়ানের দিকে তাক করল। হিংস্র গলায় বলল, ডোন্ট মেক ভায়োলেন্স, ওকে। নাহিয়ান রাগে নিজের হাতের মুঠি শক্ত করল, কিন্তু বন্দুকের মুখে সে নিরুপায়। এডেনের নাক দিয়ে তখন চুয়ে রক্ত পড়ছে। সে হাত দিয়ে রক্তটুকু মুছে নিয়ে নোভাকে শক্ত করে নিজের বুকের সাথে মিশিয়ে ধরল। তারপর উন্মাদের মতো টলমল পায়ে নোভাকে নিয়ে কেবিন থেকে বেরিয়ে যেতে যেতে বিড়বিড় করে বলতে লাগলো, মাই পিস, মাই সানশাইন, মাই পিস।